সূত্র আলোচনা যে করতে চাই সেটার নাম হচ্ছে SP3। কি নাম? SP3 মানে 3 বার SP। কয়বার SP? 3 বার। কি SP সেটা একটু বুঝি ভাই, ওই ডিসির SP না। SP3 এখানে 3টা কথা লেখা আছে। সূত্রটার নাম কি? SP3। 3টা কথা আছে এখানে, আমার সাথে বলেন। প্রথমটা হচ্ছে সি পিপল। আপনি কথাটা বুঝছেন না, আপনি ইংরেজি জানেন না, জানি আমি, কিছু লোক জানে না, কিন্তু আমার সাথে বলেন, আমি বুঝাই দেবো। সি পিপল, একসাথে আবার সি পিপল, সলভ প্রবলেম, সার্ভিস পলিসি ওনা। কয়টা কথা বলেছি? সি পিপলে আসো আছে, পিও আছে, আছে কিনা? এখানে আসো আছে, পিও আছে, এখানেও আসো আছে, পি আছে। 3 বার আসপি সমান সমান আসপি আসেন। প্রথম হচ্ছে সি পিপল। আবারও বলছি, আমাদের বিমার মার্কেটের প্রধান কাজটা হচ্ছে সি পিপল, মানে মানুষ দেখা। আমাদের 1 নাম্বার কাজটা কি? মানুষ দেখা। যে যত চমৎকার ভাবে মানুষ দেখতে পারবেন, মানুষ চিনতে পারবেন, মানুষ বুঝতে পারবেন, মানুষ পড়তে পারবেন, সেই বিমা পেশায় সেরা হবেন। আবার বলে কি করবো? মানুষ দেখবো, মানুষ চিনবো, মানুষ বুঝবো, মানুষ পড়বো। আবার বলেন তো কি বলছি? সর্বশেষ মানুষ পড়বো। মানুষ পড়তেও পারা যায়, পড়া যায় না? আপনি যদি বিচক্ষণ হন, একটা লোক আপনার 5 মিনিট আপনার সামনে কথা বললে, হাঁটলে, তাকানোর ঢং দেখলে, কথা বলার স্টাইল দেখলে, আপনি বুঝবেন লোকটার কোয়ালিটি কেমন। হ্যালো, এই কোয়ালিটিটা যার কাছে যত বেশি আছে, সেই ব্যক্তি বিমায় তত ভালো করবেন। সমাজে 12 ধরনের মানুষ আছে। কয় ধরনের মানুষ আছে? কিছু মানুষ পাবেন গন্ডারের চামড়ার মতো, কাতুকুতু দিলে 1 সপ্তাহ পরে আসে। কত সপ্তাহ পরে আসে? 1 সপ্তাহ। আরে সালাম দিছেন, উত্তর নাই, চুপ বসে রয়েছে, বেদাম আছে। ভাই ভালো আছেন? ভাই একটু কথা বলি, ভাই একটু সময় দেন, চুপ। এরকম কিছু লোক পাবেন। নাম্বার 2, আবার এমন কিছু লোক পাবেন, আপনি গেলে কার্ডটা দিলেই পারবে না উড়াই ফেলে দিতে। ইন্স্যুরেন্স, বিমা, জানতো ভাই? ভাই আমার জানা আছে এগুলা, ভাই আমি অনেক দেখছি। বিমা, ভাই আপনি কোন সাহসে আসছেন? আপনি জানেন আমার পাশের বাড়ির খাদ্য ভাই কি অবস্থা? আসলে গোড়া রান্না। হ্যালো, ধৈর্য ধরে দাঁড়ায় থাকেন। সে কি বলতেছে বলতে দেন। ওই লোকটার কিছু জানার ইচ্ছা আছে বিদায় সে কথাগুলো বলতেছে। ভাই, যার টোটালি জানার ইচ্ছা নাই, আপনার সাথে অ্যাড হবে না, সে কিন্তু সসম্মানে আপনাকে বিদায় করে দেবে। না ভাই যান, আমি ব্যস্ত আছি ভাই এখন। কিন্তু এই লোকটা শুরুতেই বদনাম শুরু করলো, মানে সে কিছু জানতে চায়। Yes or no? আর আপনি যদি জানাইতে পারেন, ধৈর্য ধরে দাঁড়াইতে পারেন, কথার উত্তর দিতে পারেন, সমাধান দিতে পারেন, এখানে পলিসি হবে। আরেক ধরনের লোক পাবেন, গ্যাসের কার্ড দিছে, হাসি আলফা লাইফ। আরে ভাই চমৎকার কোম্পানি, ভাই বসেন বসেন, আপনি আলফাতে আছেন, আসলে তো ভালো কোম্পানি। ভাই আপনিও অনেক স্মার্ট, দেখি আপনার সাথে একটু কথা বলি। ভাই সে পলিসি করার জন্য আপনাকে বসাই নাই, কথা বলতে বসাইছে, সারাদিন ফ্রি, বেকার, আড্ডা দেওয়ার জন্য বসাইছে আপনাকে। হ্যালো, সবাই কি আছেন? 2 মিনিটে একটা লোককে আপনাকে চিনে নিতে হবে। লোকটা কেমন, কি চাই, চোখের ভাষা কি। বোনদেরকে বলছি, আমাদের বোনরা যারা বিমায় কাজ করেন, আপনাকে মানুষ চিনতে হবে 1 মিনিটে। মানুষ চিনার প্রথম রাস্তা হচ্ছে তার দৃষ্টি। সে কিভাবে আপনার দিকে তাকাচ্ছে। হ্যালো, নাম্বার 2, সে কোথায় আপনার সাথে বসতে চায়, আপনাকে কোথায় গিয়ে পলিসিটা দেখাইতে বলে, তার উপর নির্ভর করবে আপনি যাবেন কি যাবেন না। হ্যালো, আবারও বলছি, মানুষ চিনবেন, মানুষ বুঝবেন, মানুষ পড়বেন, তাহলে বিমা থেকে আপনার রেজাল্ট আসবে। সবাই কি আছেন আমার সাথে? আসেন। বিমাতে আমরা অনেক সময় কমন ভুল করি, কমন কিছু ভুল করি। আপনারা হয়তো জানেন যে আমি এফএ থেকে আজকের এই জায়গায় আসছি। আমি আমার প্রথম জীবনে প্রথম দিকে মার্কেটে গেলাম,
কথা বলছি, হঠাৎ করে একটা লোককে দেখছি একটা দোকানের সামনে আড্ডা দিচ্ছে। ভাই জায়গাটা দেন, দ্রুত বসে যাক। একটা লোক অনেক স্মার্ট, এক জায়গায় আড্ডা দিচ্ছে, অনেক ওয়েল ড্রেস আপ, গায়ে পারফিউমের গন্ধ, চাবি ঘুরাচ্ছে। আমি দেখে বুঝলাম যে গাড়ির মালিক। হ্যালো, আমি যে কাছে একটু বসলাম, আমিও স্মার্ট ইয়াং ম্যান, আমি যে কোম্পানিতে ওখানে ওয়েল ড্রেস আপে থাকতাম। এই ভাই কোথায় আছেন আপনি? আমি বললাম ভাই আমি ম্যাট লাইফে। ওরে ভাই ম্যাট লাইফ তো চমৎকার কোম্পানি, আমার তো 1 কোটি টাকার পলিসি আছে। আমি তো মনে মনে ভাবি পাইছি, দেখি আর কিছু করা যায়। ওই আপনি কতদিন আগে বলছেন রিসেন্টলি ঢুকছি। আচ্ছা যাই হোক ভাই, আপনার তো একটা ভাতিজা হয়েছে কয়দিন আগে, তার জন্য আরেকটা পলিসি নিতে চাই। তাই বলছি এটাও কি 1 কোটি টাকা করবেন? আমি আশ্চর্য হয়ে দেখা গেছে এত বড় গ্রাহক। ভাই এখন ইনকাম বাড়ছে না আমার, এটা আল্লাহ দিলে 2 কোটি করবো। সবসময় হাততালি দিয়ে হ্যালো, আগে কথা বুঝেন। আমি তো খুশি ভাই, আমি মনে মনে ভাবতেছি আমি কই ঘুরি, আমার গ্রাহক তো এখানে পড়ে রয়েছে। সে আমার এবার গল্প শোনায়। ওই ভাই সকালবেলা ঘুম থেকে উঠার পরে ফেনী শহরে আর নাস্তা করতে ভালো লাগে না, 2 বন্ধু গাড়ি নিয়ে টান দিছি, চলে গেছি হোটেল সেন্ট মার্টিনে, আগ্রাবাদ, চট্টগ্রাম। 18,000 টাকা নাস্তার বিল দিয়ে আসছি। আমি তো ভাবি ভাই এই কোন মেগা ধনী। হ্যালো, আমার কি আর অন্যদিকে যাওয়ার দরকার আছে? আমার লোক তো ভাই এখানে আরো 2 কোটি টাকার পলিসি নেবে, আমি আছি তার সাথে। তবে ভাই ছোট্ট করে বলি, আমি কয়দিন পরে খবর পাইছি সে সিটাংলায় 18,000 টাকা দিয়ে নাস্তা করে নাই, 18 টাকা দিয়ে বিস্কুট আর কলা কিনে গেছে। এটা একটু আগে বলে রাখলাম, যাতে তালি টালি আপনারা এখন না দেন এই কারণে। হ্যালো ভাই, আমার ভাই কঠিন ধনী, সেই ভাবসাব। আর আমিও সিদ্ধান্ত নিছি এই ভাইয়ের পিছনে আর ছাড়া যাবে না। তারে বললাম ভাইয়া পলিসিটা একটু দেখাই। আপনি তো ছোট বাচ্চাদের নামে পলিসি নেবেন 2 কোটি। ওই ছোট ভাই একটু অপেক্ষা করো, পলিসি আমি গ্যারান্টি দিলাম তোমার কাছেই করবো। সামনের মাসের 8 তারিখ আমি এলজিডিতে 5 কোটি টাকা পাবো। সে ঠিকাদার বুঝাচ্ছে আমাকে কত পাবে? 5 কোটি। ভাই টাকাটা পাইলে সাথে সাথে ক্যাশ পেমেন্ট দিয়ে 2 কোটি টাকা পলিসি দেব। আমি তো ভাই পাইছি না পাবো, আমার কি আর অন্য কোথাও যাওয়ার দরকার আছে? আমি সিদ্ধান্ত নিছি এই 8 তারিখ পর্যন্ত যতক্ষণ সম্ভব ভাইয়ের পাশেই থাকবো। আর ভাইও সেটাই চায়। হ্যালো ভাই কি চায় একটু একটু করে বুঝেন। ওখানে আমাকে দেখার পরে চা নাস্তা সিগারেট খাওয়া বেড়ে গেল, ব্যবসা খাচ্ছে। যাওয়ার পালা, পকেটে হাত দিয়ে কার্ড একটা বের করলো। ছোট ভাই কি যে বিপদ, কার্ড ছাড়া তো আমি লেনদেনই করতে পারি না, এই দোকানদার কি কার্ড দিয়ে টাকা নেবে? আমি বলছি ভাইয়া কোনো সমস্যা নাই, বিল কত হয়েছে আমি দিয়ে দিচ্ছি। সে একটা হাসি দিল, বলছে তুমি দিবা? 5,000 দাও ভাইয়া, তো বিল আসতেছে। 500 কত টাকা বিল দিলাম, ভাইয়ার টার্গেটই এটা। হ্যালো সবাই কি আছে? ওই দিন থেকে এই বড় ভাইয়ের দায়িত্ব আমার। ওনার তো ক্যাশ নাই, কার্ড, আর ক্যাশ হলো আমার কাছে। হ্যালো চা খায়, নাস্তা খায়, সিগারেট খায়, বিরিয়ানি খায়, সন্ধ্যা নাস্তা করে ইনভেস্ট করছি। টোটাল ওনার পিছনে প্রায় 15,000 প্লাস ইনভেস্ট। কিন্তু ভাই আমার তো ইনকাম আসবে একসাথে লাখ লাখ টাকা। কিন্তু ভাই দুঃখের বিষয় কি জানেন? 7 তারিখ রাত থেকে আমার বড় ভাই নিখোঁজ। হ্যালো এই ভুলটা আমি চাকরিতে জয়েন করার প্রথম 1 মাসেই হয়েছে, কিন্তু ভাই এই ভুল আমাকে মানুষ চিনতে সাহায্য করছে, যেটার নাম হচ্ছে সিপি পল। হ্যালো তাহলে আমাদের কাজ কি? নাম্বার 1 মানুষ দেখা, মানুষ পড়া, মানুষ বোঝা। সবাই কি আছেন তো আমার সাথে? নাম্বার 2 এরপরের কাজটা কি? সলভ প্রবলেম। কি নাম? মানুষের কাছে গেলেই মানুষের সমস্যা না? আচ্ছা ভাই এই দুনিয়ায় সমস্যা নাই এরকম কোন মানুষ আছে? হ্যালো এরপরের পয়েন্টটার নাম কি? এই দুনিয়ায় সমস্যা নাই এরকম কোন মানুষ আছে?
মানুষ জন্মগতভাবে হাজার হাজার সমস্যা নিয়ে চলছে। এখন আমাকে একটু বলেন তো, এই দুনিয়ায় সবচেয়ে বেশি সমস্যা কার? মানুষের তো বুঝছি ভাই, আমি কি অন্য প্রাণীর বলতেছি? এটা উত্তর হলো নাকি? মানে কোন মানুষের, কোন ধরনের, বলেন কার সমস্যা সবচেয়ে বেশি? জি, তার যত বেশি আছে তার তত সমস্যা নেই। আমাকে স্পেসিফিক বলেন কার সমস্যা সবচেয়ে বেশি আমাদের বিনা দৃষ্টিকোণ থেকে? জি না, আমি এখন উত্তর পাইনি। আমাদের বিমা দৃষ্টিকোণ থেকে? জি আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি এখনো পাইনি। এবার আমার উত্তরটা শুনেন তো। এই দুনিয়ায় আমার দৃষ্টিতে, বিমা কর্মীদের দৃষ্টিতে সবচেয়ে বেশি সমস্যার ব্যক্তি হচ্ছে এই মুহূর্তে আপনি যারা বিমার প্রস্তাব দিচ্ছেন তার। হ্যালো, এই এতক্ষণ ভালো ছিল ভাই, যে বিমার প্রস্তাবটা দিচ্ছেন, কথাটা শুরু করছেন, দেখবেন যে ভাই তার সমস্যার শেষ নেই। অনন্ত সমস্যা, অসীম সমস্যা, হাজারটা সমস্যা, টাকা নাই, পয়সা নাই, অভাব, লেনা, লেন দেন দেনা, বাচ্চা কাচ্চা সমস্যা, বউ সমস্যা, ভাই 101টা সমস্যা না। সবাই কি আছেন আমার সাথে? আর আমাদের কাজটা কি জানেন? হ্যালো, আমাদের কাজ হচ্ছে একটা 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 করে 101টা সমস্যার সমাধান করা। আমরা হচ্ছি মার্কেটিং কনসালটেন্ট, পরামর্শদাতা। মানুষকে পরামর্শ দেব, বুদ্ধি দেব, প্রবলেম সলভ করব। যদি প্রবলেম সলভ করতে পারেন পলিসি পাবেন, প্রবলেম সলভ করতে পারবেন না পলিসি হবে না। আসেন, কেমন প্রবলেম সলভ, একটা গল্প শুনুন। সবাই আছেন তো আমার সাথে? আমি একদিন এক ভদ্রলোকের কাছে গেছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি জানি উনি হাই অফিসিয়াল, অনেক টাকা বেতন পায়, অনেক বড় কর্মকর্তা। গেছি, কথা বলছি, খুব মেহমানদারি করছে, অনেক ভদ্র, অনেক নম্র। এরপরে আমি আমার কথায় গেলাম, আমার পলিসি দেখাচ্ছি, প্রেজেন্টেশন দেখাচ্ছি, উনি খুব মনোযোগ দিয়ে দেখতেছে। হ্যালো, পলিসি দেখানো কমপ্লিট, পলিসি বুঝলো, ভালো লাগলো। বললাম যে ভাইয়া পলিসিটা কি রেডি করে দেব? উনি আমাকে এক বাক্যে বলে যে ছোট ভাই, বলতে কোনো লজ্জা নাই, সব ভালো লাগছে, সব ঠিক আছে, পলিসি করারও দরকার আছে, কিন্তু ভাই আমার কাছে টাকা নেই। আমি 5 লাখ 10 লাখ টাকা পলিসি দেখাইছি 2 বাচ্চার জন্য। ওনার বাৎসরিক প্রিমিয়াম 1,28,000 টাকা দেখাইছি, সব ঠিক। বলে যে কখনো হইলে ম্যানেজ হইলে করবো, ভালো লাগছে, তুমি যোগাযোগ রাখবা। তাই বলছে ভাই এর সমস্যাটা কোথায়? ওর সমস্যাটা হচ্ছে কি, তোমার কাছে আমি ভেঙে বলি, আমি প্রায় 1 লাখ টাকা বেতন পাই, এটা 20 বছর আগের কথা। আমি মাত্র তখন অনার্স শেষ করেছি, কিন্তু ভাই আমার খরচ 1,10,000 টাকা। কত? 1,10,000। আমি প্রতি মাসে দেনা করা লাগে। তুমি বলো আমি পলিসিটা কিভাবে নেব? তাহলে বলেন, আর কি পলিসি করানোর রাস্তা আছে? বলেন আছে? আসেন আমরা আগে দেখি রাস্তা আছে কিনা। ওনার কিন্তু মাসের, উনি সত্য বলছে, মিথ্যা বলে নাই। ওনার 1 লাখ ইনকাম, খরচ 1 লাখের উপর। উনি গত মাসেও 10,000 টাকা একজন থেকে আলাদা দিয়েছে, ডাইরেক্ট করে দেখাইছে, দেখা আছে। আমি বললাম ভাই পলিসিগুলো তো আপনার সন্তানের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য পলিসিগুলো দরকার আছে। সে আমারে বললো ভাই মনে কষ্ট নিয়েন না, সন্তানের ভবিষ্যতের জন্যই আমি আমার বেতনের অর্ধেক টাকা খরচ করে ফেলতেছি। কি বলে যে 2টা ছেলেদের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই, আলাদা আলাদা 2 বেলার টিচার রাখছি, 4টা শিক্ষক বাসায় আসে, বাচ্চাদের জন্য আমার মাসে খরচ 50,000 টাকা। কত টাকা? 50,000। আমার সঞ্চয় হচ্ছে আমার বাচ্চা, আমার ডিপিএস হচ্ছে আমার বাচ্চা, আমার ইন্স্যুরেন্স হচ্ছে আমার বাচ্চা। ভাই আমি আর অন্য কিছু লাগবে না। আমি বাচ্চারে মানুষ করলে একটা ছেলেরে আল্লাহ দিলে ডাক্তার বানাবো, একটা ছেলেরে ইঞ্জিনিয়ার বানাবো। ভাই প্লিজ আপনি মনে কষ্ট নিয়েন না। মানে বললো আমি ইন্স্যুরেন্সটা নিতে পারতেছি না। আমি তাকে বললাম তাহলে আপনার স্বপ্ন, ধ্যান, জ্ঞান, খরচ কার জন্য? বাচ্চা। আবারও বললো বাচ্চাই আমার ইন্স্যুরেন্স, পলিসি লাগবে না। নাকি বাচ্চারে কি বানাবেন আপনি? সে বললো ডাক্তার, ইঞ্জিনিয়ার। আমি এবার মুখের উপর বলে দিলাম আপনার বাচ্চা ডাক্তারও হবে না, ইঞ্জিনিয়ার হবে না। সে মুখ খারাপ করে বললো ভাই এটা কেমন কথা বললেন? তাই বলছে ভাই আমার কথাটা একটু তিতা শুনাইছে? জি। আমি বলছি তিতাই সত্য। আপনার বাচ্চার ডাক্তারও হবে না, ইঞ্জিনিয়ার হবে না। বলছে কেন হবে না? আমি বলছি ইঞ্জিনিয়ার ডাক্তার কে বানাবে? সে বললো আমি। আমি বলছি অন্য কেউ কি বানাবে? কয় না।
কেউ কি বাচ্চাকে পড়াশোনা করাবে? না। আপনি না থাকলে বাচ্চা কি পড়াশোনা চলবে? না। আল্লাহ না করুক কালকে যদি আপনি না থাকেন, উনি শিক্ষিত মানুষ, এইটুক বলাতেই ওনার মাথায় ধরে গেছে। ভাই বিশ্বাস করেন, আপনি যেটা বুঝাইতে চাইছেন আমি এরকম কখনো ভাবিনি। আমি আছি, সব আছে। কথাটা ভেবে দেখেন, আমি আছি, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রাইভেট 4টা জায়গায় 5টা পড়াবে, খরচ 50,000 জায়গায় 60,000 হবে, কিন্তু আমি নাই, 5 টাকাও খরচ করার কেউ নাই। সব শেষ, সব অন্ধকার, বাচ্চা পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে। সত্যি সত্যি লোকটার মাথায় আমি একটা টেনশন ঢুকিয়ে দিলাম, মনটা খারাপ হয়ে গেল লোকটা। আবারও বললো ভেবে চিন্তে, গো ভাই আপনি যেটার জন্য আমারে বলছেন ভাবছি, বুঝছি, কিন্তু ভাই ব্যবস্থা নেই, টাকা নেই। আমি খেয়াল করছি উনি একটার পর একটা সিগারেট খাচ্ছে, চেইন স্মোকার। উনি খুব শৌখিন স্মার্ট মানুষ, সিগারেট খায় আর খুব স্প্রে মারে, আবার খায় আবার মারে। আমি তারা জিজ্ঞেস করলাম এবার চারটা চেঞ্জ করে, ভাইয়া ডেলি কয়টা সিগারেট খান? সে আমারে বললো 40টা স্টিক লাগে আমার ডেলি, মানে 2 প্যাকেট, বড় প্যাকেট 2টা। সিগারেটের ব্র্যান্ড হচ্ছে ম্যানসন। ওই সময় সিগারেটের প্যাকেটের দাম 350 টাকা। আমি বললাম ভাইয়া আপনি কি ডেলি 2 প্যাকেট খান? ডেলি 2 প্যাকেট। সকালে আসে 2 প্যাকেট নেই, ওইটা নিয়ে বসি, রাত্রে বাসায় যেতে যেতে শেষ করে ঢুকি, বাসায় গেলে খাই না। হ্যালো, আমি বললাম যে প্যাকেট কত ভাইয়া? 350। তাই বলছে আপনি কি ডেলি 700 টাকা সিগারেট খাচ্ছেন? কই খাচ্ছি তো ভাই। আমি বললাম যদি ডেলি 700 খান, আপনি তো মাসে 21,000 টাকা সিগারেট খাচ্ছেন। সে বললো যে জি ভাই এরকমই হবে, তবে আমি মাস দিয়ে ভাগ করি না, ভয় লাগে। হ্যালো, তাই বললাম আপনার টাকা নাই? টাকা নাই, 21,000 টাকা সিগারেটেই যায়, বাচ্চাদের জন্য 50,000 টাকা যায়, আর 30,000 টাকা খাওয়া করে। হিসাব ক্লিয়ার? সবাই কি আছেন আমার সাথে? আমি তারা বললাম ভাই আপনি কি সত্যি বাচ্চাদেরকে ভালোবাসেন? সে আমার বললো ভালোবাসি। আমি বলছি যদি ভালোবাসেন, বাচ্চাদের উপকার হবে এরকম একটা কথা কি আমাকে দেবেন? সে আমাকে বললো বাচ্চার জন্য ভালো হবে এরকম কথা বললে আমি রাখবো। আমি বললাম ভাইয়া আজকে থেকে 1 প্যাকেট সিগারেট কম খাবেন, বাচ্চার কথা ভেবে। সে চুপ করে থেকে একটু পরে বললো কসম খেয়ে বলছি আপনাকে, বাচ্চার কসম 1 প্যাকেট কম খাবেন। আর আপনি এবার বলতে পারতেন যে আমি 2 প্যাকেট কেন বলিনি, তাহলে উনি কসমও কাটতো না, সিগারেটও ছাড়তো। কোন সিগারেট খোর একসাথে এত সিগারেট ছাড়লে সে স্ট্রোক করবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে ডেলি বাঁচলো কত? আমি বললাম ভাইয়া আমাকে একটু 10 মিনিট সময় দেন, আমি আসতেছি। কই যান? বসেন। আমি আসি। গেলাম, 30 টাকা দিয়ে একটা প্লাস্টিকের ব্যাগ কিনলাম, অনেক বড় দেখে। এনে বললাম ভাইয়া এটা আপনাকে আমি গিফট করলাম। এটাতে আমার কেন গিফট করছেন? এটা তো বাচ্চারা পয়সা জমায়। আমি তো বাচ্চারা পয়সা জমায়, আপনি বড় মানুষ, আপনি টাকা জমাবেন। আপনি কি জমাবেন? কিসের টাকা? তাই বলছে আজকে থেকে সিগারেট কয় প্যাকেট খাবেন? 1 প্যাকেট। বাঁচলো কত? 350। আপনি যদি বাচ্চার কসম খেয়ে বলছেন, বলছি আগে 350 টাকা আজকের টাকা দেন। আমার সামনে মনে 350 টাকা ফেললো। আমি বললাম ডেলি ফেলবেন, আপনার বাচ্চার কসম কিন্তু ফেলবো ভাই, কথা দিচ্ছি। এবার আমি হিসাব করে দেখাইলাম মাসে 10,500, বছর শেষে ব্যাংকে জমবে 1,26,000, আর প্রিমিয়াম লাগে 1,28,000। বলেছি কি নেওয়া যায়? সাথে সাথে বাকিটা আর বলি নেই, এতটুকুই বলছি। সে ফোনটা নিল, ফোন দিল, তার বাইরে ফোন করলো, তার ভাই ব্যবসায়ী, অনেক টাকার মালিক। ভাই আমার জন্য 1,28,000 টাকা নিয়ে এত 10 মিনিটের মধ্যে ভাই আসছে, পলিসিটা রেডি করে। টাকা দিয়ে পলিসিটা করছে, কখন করছে? যখন প্রবলেমটা সলভ হয়েছে। ওনার ব্যাংকে জমবে কত? 1,26,000। প্রিমিয়াম লাগে কত? 1,28,000। বাইকটা 1 বছর পরে দেবো, আবার নেবো, আবার প্রিমিয়াম দেবো। দুঃখজনক কাহিনীটা শুনবেন। এরপরে পলিসিটা হয়েছে, করাইছিও। 20,000 কি লীলা খেলা। 4টা বছর পরে ভদ্রলোক মারা গেছে। 4 বছর পরে। যাকে আল্লাহ নিয়ে গেছে তাকে তো আনার কোনো রাস্তা নেই।
কিন্তু ভাই কান খাড়া করে মনে রাখেন, আমার সেদিনের সেই সলভ প্রবলেমের কারণে ওই দুইটা এতিম বাচ্চা 20 লাখ টাকার নগদে পাইছে মেয়াদ শেষে। মাসে 10,000 টাকা পেনশন পাইছে, কোন রকম পড়ালেখাটা চালাইছে। জেনে রাখেন আজকে এক বাচ্চা ডাক্তার, এক বাচ্চা ইঞ্জিনিয়ার। এবং ওই ফ্যামিলি আমাকে এখনো স্মরণ করে, আমি তাদের আত্মীয়, যদিও তারা মুসলিম, আমি হিন্দু, কিন্তু আত্মার আত্মীয়। হ্যালো, সবাই কি আছেন আমার সাথে? ভাই, এটাই হচ্ছে সলভ প্রবলেম। মানুষের সমস্যা থাকবেই, আর আপনার কাজ হচ্ছে ঠান্ডা মাথায় একটা একটা সমাধান দেওয়া। যদি দিতে পারেন পলিসি হবে। সবাই কি আছেন আমার সাথে? আছেন। আরেকটা পয়েন্ট আছে, নাম হচ্ছে সার্ভিস পলিসি। কি নাম? আমাদের এই বীমা পেশায় দেখবেন কিছু কর্মী 2-4 মাস 6 মাস কাজ করে উদাও, কাজ আর করে না। নগদে কিছু ইনকাম করে, নগদে কিছু পলিসি হয়, এরপরে সে চলে যাওয়ার কারণ হচ্ছে তার পলিসি কার কাছে হবে, কার কাছে যাবে, লোক খুঁজে পায় না, তাই চাকরিটা ছেড়ে দেয়। কথাটা বুঝেন? সে প্রথমে নিজস্ব কিছু লোকের কাছে যায়, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, 10টা 20টা 30টা পলিসি কমপ্লিট। এরপরে তার আত্মীয় স্বজন শেষ হয়ে যায়, সেও চাকরিটা ছেড়ে দিয়ে চলে যায়। ভাই, আপনাকে একটা কথা বলি, পলিসি সারা জীবন আসবে, পলিসি কখনোই শেষ হয় না। তবে আপনি কিছু সিস্টেম শিখাইতে পারেন নাই বা শিখেন নাই। জানেন, আমি 3 বছর আপে ছিলাম। কয় বছর আপে ছিলাম? আমি 3 বছরে 600 পলিসি করছি, ডিপিএস ছাড়া। ওই সময় ডিপিএস ছিল না আমাদের। 600 পলিসি, 600 লাইফ পলিসি, 600। আমি প্রথম বছর 200 পলিসি করছি, মাঠে দৌড়াই, রোদে ভিজে, বৃষ্টিতে ভিজে, রোদে শুকাই। হ্যালো, অক্লান্ত পরিশ্রম করছি, অক্লান্ত 200 পলিসি করছি। আপনি শুনলে আশ্চর্য হবেন, আমি পরের 2 বছরও 400 পলিসি করছি, তবে আমি মাঠে এত দৌড়াইনি। আরামে করাইছি, বসে বসে করাইছি, প্ল্যান করে করাইছি। আমার প্রথম বছরে 200 গ্রাহকই পরের 2 বছরে 400 পলিসি এনে দিছে। কি বিশ্বাস হয় না আপনাদের? আমি প্রথম বছর কয়টা পলিসি করাইছি? কয়টা? পরের 2 বছর কয়টা করাইছি? কোত্থেকে পাইছি? কোত্থেকে পাইছি? গ্রাহক থেকে গ্রাহক তৈরি করেছি। সেই তৎপরে কিছুটা কালকে হুমায়ুন স্যারকে গাড়িতে বসে আমি শুধু আড্ডা দিতাম। ভাই, হ্যালো, কোথায় আড্ডা দিতাম জানেন? আমার গ্রাহকদের সাথে। যাকে আমি একটা পলিসি করাইছি, আমি এডিএম, ডিসি, এসপি, ডাক্তার, ইঞ্জিনিয়ার আমার গ্রাহক ছিল, আমি শুধু তাদের সাথে আড্ডা দিতাম। আর আড্ডা দিতে দিতে তাদের থেকে আমি পলিসি বের করলাম। সবাই কি আছেন আমার সাথে? আমি কি করতাম জানেন? আমার গ্রাহককে বাড়িতে দাওয়াত করে খাওয়াইতাম, আমার গ্রাহককে জন্মদিন উইশ করতাম, আমার গ্রাহককে বার্থডেতে গিফট দিতাম। তারপরে আমারও তারা কিছু দিত। আমারে কি দিত তারা? রেফারেন্স। কি দিত? ভাই, আপনার পলিসিটা ভালো লাগছে, আপনি ভালো মানুষ, ভাই আমার ভাইয়ের কাছে যান, তাকে আমি বলছি সেও একটা পলিসি করবে। সবাই কি আছেন আমার সাথে? এখানে কি একটা ব্যক্তি আছেন যে আত্মীয় স্বজন ছাড়া কোন গ্রাহককে বাড়িতে দাওয়াত করে খাওয়াইছেন? না, খাওয়ান নেই। তার জন্মদিনে উইশ করেন? না, করেন না। আপনি তার জন্মদিনই জানেন না। হ্যালো, আর গিফট দেওয়া তো পরের কাজ। সবাই কি আছেন আমার সাথে? আছেন। আমি কি করতাম জানেন? আমার প্রথম বছর 200 পলিসি হয়েছিল। কয়টা পলিসি? 200। আমার প্রত্যেকটা গ্রাহকের ফর্ম আমার কাছে আছে, প্রত্যেকটা গ্রাহকের। আমি ফর্মটা জমা দেওয়ার আগে সেটা ফটোকপি করে রাখতাম। কেউ রাখেন? একজন রাখেন, হাত তুলেন তো। তাহলে আপনি কেমনে গ্রাহকের ইনফরমেশন জানবেন? কেমনে জানবেন তার জন্মদিন কোন দিন? আমি প্রথম বছর 200 পলিসি করেছি, সব গ্রাহকের আমার একটা ফাইলে এখনো বন্দি আছে। 3 বছরের 600 গ্রাহকের ফাইল আমার বাড়ির ওভারড্রপে এখনো আছে। আমি কি করতাম জানেন? প্রথম বছরের ওই 200 পলিসির শুধু ফর্মগুলো উল্টাইতাম।
কালকে কার কাছে যাব, কাকে উইশ করব, কাকে দাওয়াত খাওয়াবো, এটাই ছিল আমার প্ল্যানিং। একদিন রাতে ফরম উল্টাইতে দেখলাম আমার একটা গ্রাহকের ফরম, যে গ্রাহকটাকে দেখলে আমার আফসোস লাগে। তাকে আমি করাইতে পারতাম কোটি টাকার করেছি, করাইছি মাত্র 10 লাখ টাকার করেছি। ইনকাম করার ইচ্ছা ছিল 10 লাখ, ইনকাম করছি মাত্র 50,000। সবসময় মনে মনে ভাবতাম তার পকেটে আমার 9.5 লাখ টাকা পড়ে আছে। হ্যালো, কথাটা কি বোঝা গেছে? এটা কোন ধরনের পাওনা বুঝছেন তো? মানে আমি যা ইনকাম করার টার্গেট ছিল সেটাই হয় নাই। এই কারণে ভাবতাম তার পকেটে আমার কত টাকা পড়ে আছে। ওই লোকের ফরমটা একদিন আমার চোখের সামনে। মজার বিষয় কি জানেন? তখন রাতের 12:10, 12টা বাজে ওনার জন্মদিন শুরু হয়েছে। হ্যালো, কিন্তু আমি জানি উনি ঘুমাই গেছে, উনি আর্লি ঘুমাই যায়, এমন বদমেজাজি একটু লোক। তারপরে আমি সাহস করলাম যে ওনাকে আমি ফোন দেব। একবার দিছি, ধরে নাই। দুইবার দিছি, ধরে নাই। তৃতীয়বার ফোন দেওয়ার পরে ধরছে। উনি এমন স্টাইলে ভাব নিয়ে হ্যালো করছে যে আপনি ভয় পেয়ে ফোন কেটে দিবেন। হ্যালো, আছেন সবাই? বলতেছে কে? আমি নাম বললাম। তো কে আপনি? পার্ট দেখেন, আমার নাম্বার তার মোবাইলে সেভ আছে। তারপরে বলছে কে আপনি? আমি বললাম আমি অমুক কোম্পানির অমুক। ও আচ্ছা, বিমান লোক। জি, তো আপনারা কি কোনোদিন ভালো হবেন না? আমি বলছি আমি লক্ষণ তো দেখি না ভালো হওয়ার। ভাই বিশ্বাস করেন, চিন্তা নেবে করে গরম হয়ে গেছে। আমারও টার্গেট আগে একটু গরম হোক, পরে ঠান্ডা করি। ঘুমটা ভালো করে ভাঙুক। ঘুম না ভাঙলে আমি কি কিছু বলতে পারবো? বলতেছে আপনি কি আমাকে ডিস্টার্ব করার জন্য ফোন দিছেন? আমি বলছি জি। ভাই তার চিৎকারের সাথে সাথে এইবার তার 2 বাচ্চার চিৎকারও শুনি, মানে ওদের ঘুম ভেঙে গেছে। কাহিনীটা বুঝছেন? এবার আমি ফোনে শুনি তার বুঝে গেছে ভাই কিসে কিসে কিসে। স্যার এত গরম হচ্ছে কেন? ভাই গরমে দেখছেনটা কি? আপনি জানেন না আমি ঘুমাচ্ছি? জি। তা আপনি কেন আমাকে ডিস্টার্ব করতেছেন? আমি বলছি বছরে একদিন ডিস্টার্ব করাই লাগে। ভাই এই লোকের গরম মানে ফায়ার সার্ভিস খবর দেওয়া লাগবে, এরকম গরম। হ্যালো, আমি বললাম আপনি কি স্যার একটু ঠান্ডা হবেন না? বা আমি কি ঠান্ডা হইতে পারি আপনি যে কাজটা করছেন? আমি বলছি স্যার আপনার তো জন্মদিন, যার জন্মদিন সে কি এত গরম করা সাজে, এত গরম হওয়া সাজে? সে আরো গরম হয়ে বলছে তুমি কিসের জন্মদিন, কার জন্মদিন, গভীর রাতে কেমনে কোন ভাবে জন্মদিন হয়? স্যার জন্মদিন কিন্তু রাত 12টায় শুরু হয়, আপনি 45 বছর শেষ করে 46 বছর শুরু করেছেন। স্যার শুভ জন্মদিন, শুভকামনা। এবার দেখি যে একটু ঠান্ডা হয়েছে সুপ, এবং আমি একটু হাসিরও শব্দ শুনছি। হ্যালো, হাসিটা আমাকে দেখাবে না, তাই ফোনটা কেটে দিছে। বিলিভ মি, 2 মিনিট পর উনি আমারে ফোন করলো আবার। এবার ফোন করে কি বলে জানেন? শুনছে ছোট ভাই তুমি কি মনে কষ্ট নিছো? এবার ছোট ভাই আমি না না স্যার কি মনে কষ্ট, আমি আসলে ঘুম ভাঙাইছি, অন্যায় করছি। কয় না ছোট ভাই একটা কথা তোমারে বলি, কয় এই জীবনে রাতের 12টার পরে ঘুম ভাঙাই আপনার ভাবিও আমার কোনোদিন হ্যাপি বার্থডে বলে দেয়। এই প্রথম গভীর রাতে কেউ একজন হ্যাপি বার্থডে বলছে, সেটা হচ্ছেন আপনি। স্যার আপনি কি আমার উপর মনে কষ্ট? কয় না, এখন খুশি হয়েছি। বলে যে এক কাজ করেন, কালকে সকাল 9টায় আপনি আমার অফিসে আসবেন, আপনার সাথে কাজ আছে। আমি জানি উনি কলম পছন্দ করে। আমি ওই সময় 20 বছর আগের কথা বলছি, 200 টাকা দিয়ে একটা পাইলট প্যান কিনছি, উনি কলম অনেক পছন্দ করে। আর 45 টাকার ফুল কিনছি মাত্র, গোলাপ আর স্টিক। গেলাম, উনি আমার গিফটটা পেয়ে এত খুশি হয়ে গেছে, বুকে জড়াই ধরলো, আশেপাশের 5 জনকে খবর দিয়ে ডেকে এনে মিষ্টি খাওয়াইলো। আর কি বললো শুনবেন? ছোট ভাই বাকি 5 জনও মাত্র শুনলো, এখন পর্যন্ত তুমি ছাড়া আর কেউ আমার হ্যাপি বার্থডে বলে। বাকিরাও শুনলো, বাকিরা হ্যাপি বার্থডে বলছে। আমার জন্য বাসায় 2 কেজি মিষ্টি পাঠাইলো, সেই শুরু সম্পর্কের। এরপরে উনি আমার বাসায় যায়, আমি ওনার বাসায় যাই। উনি অনেক বড় সরকারি কর্মকর্তা, পরিষ্কার ভাবে জেনে রাখেন। ওনার আত্মার আত্মীয় হয়ে গেলাম। ওনার থেকে আমার পাওনা ছিল, ইনকাম বাকি ছিল কত? এই কথা বলেন কত? ভাই আমি 18 লাখ সামথিং ইনকাম করছি পরবর্তী জীবনে। ভাই কিনা ভাই ভাই গ্রাহকের সাথে সম্পর্কটা রাখা
যাবেন খুঁজে পাচ্ছেন না, কোথায় যাবেন বলেন তো? ইয়েস। আবার বলি, নতুন পলিসি পাচ্ছেন না, নতুন পলিসির দরকার নেই। আপনার লিস্ট থেকে সেরা আজকে টার্গেট নেন, 5টা গ্রাহকের সাথে আড্ডা দেন, গিফট নিয়ে যাব, তাদেরকে দাওয়াত খাওয়াবো। আজকে না, সামনের শুক্রবারে নিরিবিলি আমি 10টা গ্রাহককে বাড়িতে দাওয়াত দেবো, খাওয়াবো, সাথে বিএম স্যারকেও দাওয়াত দেন। খাওয়ার পরে বিএম স্যার এত সুন্দর একটা ব্রিফিং দিয়ে দেবে, ওখান থেকে পলিসি আসবে, পরের সাথে দেখবেন ভাই পলিসি আপনার হাতের পাশে পড়ে রয়েছে। পলিসি আপনি খুঁজলেন রাস্তায় 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 রাস্তায়। হ্যালো, কাকে সার্ভিস দেবো? জন্মদিনে কি উইশ করবো? আপনি তো আপনার তো জন্ম তারিখে জানেন, আপনি কেমনি উইশ করবো? ঘোড়ার আড্ডা আছে, আপনি আমার এগুলো শিখেন। কার কাছে আছে জন্মদিন ডায়েরিতে লেখা? কয়টা আছে? আপনি একটা বা দুইটার বেশি দেখাইতে পারলে আমি ট্রেনিং বন্ধ করে দেবো। হ্যালো, জন্ম তারিখ ডায়েরিতে লেখা জিনিস নয়, জন্ম তারিখ তার ইনফরমেশন, তার ফর্ম ফটোকপি করে রাখতে হবে। আবার বলছি, আজকে থেকে প্রত্যেকে গ্রাহকের ফর্মটা ফটোকপি করে বাড়িতে রাখবেন, পরবর্তী জীবনে কাজে আসবে এটা। সবাই কি আছেন আমার সাথে? কি নাম সূত্রটা? আবার কথা বলেন, কি নাম? আবার বলেন, সি পিপল। মানে কি? মানুষ দেখা, মানুষ পড়া, মানুষ বোঝা। এরপরের পয়েন্টটার নাম কি? সলভ প্রবলেম। কি নাম? মানুষের সমস্যা আছে না নাই? সমাধান করতে হবে। আর সর্বশেষ সার্ভিস। একটা তালি হয়ে যায়। আমরা তো কাজ করি লাইফ ইন্স্যুরেন্স নিয়ে, নাকি? আমরা মাঠে যাই, পলিসি বিক্রি করি, আমাদের কাজ হচ্ছে পলিসি সেল করা। আচ্ছা, এখন আমরা তো বিক্রি করি আমাদের প্রোডাক্ট হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স পলিসি। সবাই আছেন তো আমার সাথে? কথাগুলো বোঝা যাচ্ছে তো? আচ্ছা, এখন এই যে পলিসিটা বিক্রি করি আমরা, আমাদের প্রোডাক্টগুলো কি এরকম হাতে ধরা যায়? যায়? লাইফ ইন্স্যুরেন্স ধরা যায়? শো করা যায় না? যায়। তাহলে আমরা কেমনে বিক্রি করবো বল? বাজারে যারা বিক্রি করে, বাজারে যারা সেলসম্যান আছে, সবাই তো স্যাম্পল আছে। হ্যালো, স্যাম্পল আছে না নাই? আমাদের আছে? কথা বলেন, আমাদের কোনো স্যাম্পল আছে? লাইফ ইন্স্যুরেন্স হাতে ধরা যায়? তাহলে আমরা কিভাবে বিক্রি করবো? আসে, মনোযোগ দিয়ে শুনুন। আমাদের প্রোডাক্টের স্যাম্পল নাই, কিন্তু আমরা স্যাম্পল তৈরি করতে পারবো। আমাদের প্রোডাক্ট অদৃশ্য, আমরা দৃশ্যমান করতে পারবো যদি আপনি ভালো উপস্থাপনা দেন। কি জানি? যেটাকে বলা হয় প্রেজেন্টেশন। হ্যালো, শব্দটা কি নাম? প্রেজেন্টেশন। যার উপস্থাপনা যত ভালো, তার উপস্থাপনা দিয়ে সে কিন্তু প্রোডাক্টটা প্রেজেন্টেশন দিতে পারে। আচ্ছা, আরেকটা কথা বলি, সবাইকে একটা প্রশ্ন করছি। আপনার কাছে টাকা আছে, আপনি কিছু কিনবেন, আপনি কি কিনবেন? কি কিনবেন বলেন, সেটাই তো বলেন। আপনার কাছে টাকা আছে, আপনি কিনবেন, আপনি কি কিনবেন? আমার কাছে টাকা আছে, আমি কিনবো, আমার যেটা প্রয়োজন সেটা কিনবো। আচ্ছা, আমার যেটা প্রয়োজন নাই, আমি কি সেটা কিনবো? দুনিয়াতে সেই জিনিসটা বিক্রি হয় যে জিনিসটার চাহিদা তৈরি হয়েছে। চাহিদা আছে, যোগানও আছে, মানুষ কিনছেও। এখন আমরা যখন বিমান মাঠে যাই, প্রায় অধিকাংশ মানুষ আমাদেরকে না করে কিনা? কেন না করে? কথা বলেন, কেন নাই? তার চাহিদা তৈরি হয় নাই। হ্যালো, কি তৈরি হয় নাই? বিমানের চাহিদা তৈরি হতে হবে, তার ভিতরে চাহিদাটা তৈরি হয় নাই। চাহিদা কি নিজে নিজে তৈরি হবে? কে তৈরি করবে? হ্যালো, চাহিদাটা কে তৈরি করবে? তাহলে আমাদের কাজটা কি? আজকে থেকে জেনে রাখেন, আমরা কাজ বিক্রয় নয়, নাম্বার 1 কাজ হচ্ছে চাহিদা তৈরি করা। আজকে থেকে শিখে রাখেন, সেল পরে, সেল তখনই হয় যখন চাহিদা তৈরি হয়।
Yes or no? আর এই চাহিদা তৈরিটাকে বলা হয় নিড ক্রিয়েশন। নিড ক্রিয়েশন। তাহলে আমি মাঠে যাব, আগে চাহিদা তৈরি করব। আগে কি তৈরি করব? চাহিদা। আর চাহিদা যখন তৈরি হবে, বিমা অটোমেটিক্যালি সেল হবে। Yes or no? তাহলে আপনি বলবেন স্যার আমি চাহিদা কিভাবে তৈরি করব? এবার প্রশ্ন হচ্ছে এটা। নাম্বার 1, আপনাকে চমৎকার প্রেজেন্টেশন জানতে হবে। নাম্বার 2, বিমা কেন প্রয়োজন, কখন প্রয়োজন, গ্রাহককে বুঝাইতে হবে। আসেন আমি ছোট করে বোঝানোর চেষ্টা করি। এই যে আমাদের মাথার উপর লাইট জ্বলছে, জ্বলছে কিনা লাইট গুলো? কথা বলেন, মনোযোগ কি আছে? লাইটটা কেন জ্বলছে? সঠিক উত্তর দেবেন, স্পেসিফিক উত্তর দেবেন। আমরা ঘুরাই উত্তর দেবেন। বিমা কর্মী ঘুরাই দিয়ে কথা বলতে হবে, স্মার্ট হতে হবে। ভাই সে আমাকে আলো দেওয়ার জন্য জ্বলতেছে, সে বুঝে আলো দেওয়া আলো না দেওয়া, সে খেলায় করে জ্বলতেছে। হ্যালো, কারেন্ট আছে তাই বাতিটা জ্বলতেছে। বলেন বাতি কেন জ্বলতেছে? কারেন্টটা চলে গেলে বাতিটা জ্বলবে না, নিভে যাবে। এখন এই নিভে যাওয়া বাতিটা জ্বালানোর বিকল্প কোনো ব্যবস্থা আছে? আছে। কি ব্যবস্থাটার নাম কি? আইপিএস জেনারেটর। Yes or no? এটা বিকল্প, এটাকে আমরা বলবো ব্যাকআপ। এটাকে আমরা কি বলবো? এই কথা বলেন সবাই। আসেন এবার একটা পরিবারে যাই। আমাদের দেশে 90% পরিবার একজন উপার্জনক্ষম ব্যক্তির উপর নির্ভর করে। Yes or no? কয়টা ব্যক্তি ইনকাম করে? একটা। 10টা ব্যক্তি বসে খায়। সত্য না মিথ্যা? এই যে ইনকাম করা ব্যক্তিটা, হ্যালো, যার একক ইনকামে পরিবারটা চলছে, সে ওই পরিবারের মালিক। সে ওই পরিবারের কি? নিজের আলোয় পুরো পরিবারটাকে আলোকিত করে রেখেছে। Yes or no? এই বাতিটা কি নিভে যেতে পারে? ওই বাতিটা নিভতে পারে। তো ফ্যামিলির বাতিটা, ফ্যামিলিতে যে বাতিটা জ্বলছে, 10টা মানুষের জীবন চালাচ্ছে, সেই বাতিটা নিভে যেতে পারে না? পারে কিনা? 10টা মানুষের জীবন কিন্তু অন্ধকার হয়ে যাবে। Yes or no? আমাকে বলেন, এই বাতির বিকল্প বলেছেন আইপিএস, এই বাতির বিকল্প বলেছেন জেনারেটর। পরিবারের বাতিটা যে নিভে গেল, 10টা মানুষের যে জীবন অন্ধকার হয়ে গেল, ওখানে ব্যাকআপ কি আছে? সেটা কিভাবে পরে আসছি। আসেন, পরিবারের বাতিটা নিভে গেল, বাতিটা মারা গেল, বাড়িতে কান্নার রোল পড়বে। Yes or no? ভাই, বন্ধু, আত্মীয় স্বজন সবাই হাজির হবে। এই লোকগুলো কতক্ষণ থাকবে বলেন তো? যতক্ষণ পর্যন্ত তাকে কবর দেওয়া হয়নি। কবর দিয়ে একে একে সবাই চলে যাবে। তার এই মাসুম বাচ্চাটাকে কেউ 1 টাকাও সাহায্য করবে না। করবে বলেন? সবাই শুধু জ্ঞান দিয়ে যাবে, জ্ঞান দেবে। বউ বাচ্চাও রাতে ততক্ষণ কান্না করবে যতক্ষণ তার ঘুম আসে নাই। একটা সময় বউ বাচ্চাও ঘুমিয়ে যাবে। পরদিন সকালে উঠেই তার ওয়াইফ কান্নার চেয়ে কথা বেশি বলবে। নাম্বার 1, যে লোকটা মারা গেল, ওয়াইফ তার দিকে আঙুল তুলবে। ইচ্ছা হোক অনিচ্ছা হোক, তার মুখ দিয়ে একটা শব্দ বের হবে, আরে লোকটা যে চলে গেল, সে আমাকে সাগরের বাসায় দিয়ে গেল। দেখেন তার দিকে অভিযোগ, যে লোকটা যে মারা গেল, আমাকে সাগরের বাসায় দিয়ে গেল। কিভাবে আমি বাচ্চাদের খাওয়াবো, কিভাবে পড়াবো, কিভাবে চিকিৎসা গ্রহণ করাবো, কিভাবে জীবন চলবে, প্রত্যেকটা কিভাবে একটাই উত্তর, একটাই সমাধান, সেটা হচ্ছে টাকা। Yes or no? ভাই বলেন, বন্ধু বলেন, কেউ কিন্তু টাকা দেবে না। সেই দুর্দিনে, সেই দুঃসময়ে, সেই অন্ধকার বাড়িতে তখন টাকা যাবে, আলো যাবে, আর সে আলোটা বাড়াবে আলো হয়। আমরা সেই বাড়িতে ছুটে যাই যে বাড়ির বাতি নিভে গেছে, অন্ধকার হয়ে গেছে। আর আমরা যেতে খালি হাতে যাই না, মৃত্যু দাবি টাকা নিয়ে যাই। আর মনে রাখবেন, ওই টাকাটাই পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল আলোর নাম। কথাগুলো কি বোঝা যাচ্ছে? সত্যি বোঝা যাচ্ছে? আর এই কথাগুলোর মানে হচ্ছে নিড ক্রিয়েশন, চাহিদা তৈরি করা। বিমার চাহিদা তৈরি করার একটাই রাস্তা, সেটার নাম হচ্ছে রিস্ক কভারেজ। সবাই কি আছেন আমার সাথে? আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা আসেন, এখন আসেন। ধরেন এই শহরের মাগুরা একটা লোক, একটা সবজি বিক্রেতা, অনেক কষ্টে একটা ব্যাংকে একটা ডিপিএস করলো।
2000 টাকা মাসে 10 বছরের জন্য। কয় বছরের জন্য? আমি একজন আলফার অ্যাপে, আমিও তাকে আলফাতে একটা পলিসি করাই দিলাম, সেটাও 2000 টাকা ফিগার 10 বছর নেওয়া। আপনারা একটু দাঁড়ান তো, মার্কস, কালো মার্কস, একটু দাঁড়ান। জি, আপনি না, আপনার পিছনে বসেন, আপনারা দুইজনে বসেন। এই যে আপনি দাঁড়ান, আপনি বাচ্চা কোলে। জি, আমি একটা ভদ্রলোকের কথা বলছি, উনি কি করে ভাই? আমি কি আপনাকে প্রশ্ন করছি? বলেন উনি কি? আমি একটা ভাইয়ের কথা বলছি, ভয় পাই না। উনি কি করে? এই শহরের একজন সবজি বিক্রেতা, সে 2000 টাকার একটা ডিপিএস করছে একটা ব্যাংকে। আমি আলফার অ্যাপে আমিও তাকে 2000 টাকার একটা ডিপিএস করিয়ে দিচ্ছি। কয়টা ডিপিএস আছে বললো না? কথা বলেন, কয়টা? দুঃখজনক ব্যাপার, আমার ওই সবজি বিক্রেতা ভাইটা একটা কিস্তি জমা দিয়ে মারা গেছে। কয়টা দিয়ে মারা গেছে? সবাই আমাকে একটু বলেন তো, ব্যাংকের গ্রাহকটা তো মারা গেছে, ব্যাংক কি তাকে দেখতে যাবে? তাকে ক্ষতিপূরণ দেবে? তাকে সমবেদনা জানাবে? বরং তার গরিব ওয়াইফ যেদিন ওই 2000 টাকা তুলতে যাবে, ব্যাংক মৃত মানুষের উপর ট্যাক্স বসাবে। মৃত ব্যক্তি 2000 টাকা থেকে ট্যাক্স কেটে রেখে তারপর ফেরত দেবে, ব্যাংক মৃত ব্যক্তিকেও ছাড় দেয় না। আর আমার কাছে তো তার একটা ডিপিএস আছে, কত টাকা? মেয়াদ কত বছর? স্পষ্ট ভাবে জেনে রাখেন, আমার গ্রাহকের মৃত্যু সংবাদ যখন আমার কানে আসবে, সবাইকে বলছি, এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনাকে তার বাড়িতে ছুটে যাওয়া। সবার আগে তার বাড়িতে ছুটে যাবেন। আমিও গিয়েছি, আমার সবজি বিক্রেতা ভাইটার লাশ তার বাড়ির উঠানে রাখা আছে। সমাজে 100টা লোক দাঁড়িয়ে আছে, তার এতিম মাসুম বাচ্চা লাশের পাশে বসে কান্না করছে, আমি গিয়ে বাচ্চাটার পাশে দাঁড়াবো। সমাজে 100টা লোককে সাক্ষী করে বলবো যে তার বাবা আমার কোম্পানিতে 2000 টাকা জমা দিয়ে মারা গেছে। কত টাকা? আপনারা যদি আমাকে কালকেও কাগজপত্র দিতে পারেন, আমি কথা দিচ্ছি, আমি 1 সপ্তাহের মধ্যে এই এতিম মাসুম বাচ্চাটার জন্য 2,40,000 টাকা নিয়ে হাজির হব। সবাই কি আছেন আমার সাথে? আমি সেই বাড়িতে ছুটে যাই যে বাড়ির বাতি নিভে গেছে। কি নিভে গেছে? বাড়ির পরিবারের ইনকাম করার লোকটা চলে গেছে, আর আমি যেতে খালি হাতে যাই না, আমি যেতে আর একটা প্রদীপ নিয়ে যাই। ওই প্রদীপটার নাম হচ্ছে টাকা। কি নাম? পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল প্রদীপটার নাম হচ্ছে টাকা। আপনি বুঝবেন না এখন, তখন বুঝবেন যদি একমাত্র ইনকাম করা লোকটা মারা যায়, ওই পরিবারের অভাব কি। আর ওই পরিবারে যখন টাকাটা যাবে, এটাই হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ প্রাপ্তি তার কাছে। আর সেই প্রাপ্তির জন্য কাজ করে আমাদের বীমা কর্মীরা। তারা কাজ করে, অনেকে আমাদেরকে ছোট করে কথা বলে না ভাই, বদনাম করে না আমাদের। কিন্তু ভাই, ওই লোকগুলো সমাজে কার কাজে আসে আমাকে একটু বলেন, কথা বলেন। ওই আজমান দেখানো লোকগুলো বীমায়, আরে ভাই জানি এইটা সেটা, ওই লোকটা কার কি কাজে আসছে আমারে বলেন। কিন্তু আমার বীমা কর্মী, আবারও বলছি, আমার বীমা কর্মী সেই বাড়িতে যাবে যে বাড়ির কি নিভে গেছে, বাতি যেতে কি নিয়ে যাবে, আরেকটা বাতি নিয়ে যাবে, আরো জ্বালিয়ে দিয়ে আসবে। সেটার নাম হচ্ছে রিস্ক কভারেজ। সেই জিনিসটাই আমরা দিচ্ছি। আমরা সেরা একটা পেশায় আছি। তাহলে আমরা ভালো জায়গায় আছি কিনা বলুন তো? আমাকে বিপদে মানুষের পাশে দাঁড়াতে পারি? আর এই কথাগুলো যদি না বুঝাইতে পারেন, চাহিদা কি তৈরি হবে? কোনদিন চাহিদা তৈরি হবে? মনে রাখবেন, আমাদের ইন্স্যুরেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রিস্ক কভারেজ। ঝুঁকি, স্বাস্থ্য ঝুঁকি, অ্যাক্সিডেন্ট ঝুঁকি, মৃত্যু ঝুঁকি। এই ঝুঁকিগুলো যতদিন হাইলাইট করতে পারবেন না, বুঝাইতে পারবেন না, ততদিন ইন্স্যুরেন্স বিক্রি করতে পারবেন না। আসেন আমরা 2টা প্রোডাক্ট দেখবো। আমরা আজকে আসেন 5 স্টার প্ল্যান দেখি। 5 কিস্তির বীমা। কয় কিস্তির বীমা? 5 কিস্তি। মানে গ্রাহক কয়টা কিস্তি জমা দেবে? ভালোই হচ্ছে। গ্রাহক তার মেয়াদ যতটা দেবে, আর আমরা তাকে ফেরত দেবো 5 কিস্তিতে।
কত কিস্তিতে দেব? হ্যালো, সবাই কি আছেন আমার সাথে? ওকে ফাইন। এই 5 কিস্তির বিমাটার আমরা মেয়াদ দিতে পারি 10, 15, 20 এ পর্যন্তই থাকি। এর বেশি বললে মানুষ ভয় পাবে। প্রথমত 10, 15, 20 মেয়াদ, এই 5 কিস্তির মেয়াদ। এই মেয়াদের মধ্যে আমরা 5 বারে মানুষকে টাকাটা ফেরত দেবো। কয়বারে ফেরত দেবো? 5 বার। আসেন, খুব মনোযোগ দিয়ে প্ল্যানটা একটু দেখেন, সারা জীবন মনে থাকবে। আমরা এই 5 কিস্তির বিমাটা আমরা একটা ব্যক্তিকে দিতে যাচ্ছি। এই ব্যক্তিটার বয়স হচ্ছে 30 বছর। কত বছর? 30 বছর। ওকে, তাকে আমরা একটা মেয়াদের জন্য পলিসি দিতে যাচ্ছি। মেয়াদটা হচ্ছে 15 বছর। কত বছর? 15। একদম মনোযোগ দিয়ে দেখেন, সারা জীবন মনে থাকবে। আমরা একটা বিমা অঙ্ক বা ফেস অ্যামাউন্ট, টার্গেট বিমা অঙ্ক দিতে যাচ্ছি 10 লাখ টাকা। কত টাকা? 10 লাখ। মানে আবার সবাই বলেন, ভদ্রলোকের বয়স কত? 30 বছর। একসাথে বলেন সবাই, 30 বছর। ওকে, মেয়াদ কত বছর? আর বিমা অঙ্ক কত? 10 লাখ। এবার রেট বের করব। তাকে বছরে 6 মাসে কত টাকা কিস্তি দিতে হবে, রেটটা বের করব। আচ্ছা, আমরা ডায়েরিতে গেলাম, আমরা ডিজিটালিও রেট বের করতে পারি। সকালে আমি ওয়েবসাইটে দেখাইছি। হ্যালো, কোথায় দেখাইছিলাম? ওয়েবসাইটে। আর ম্যানুয়ালি আমাদের যে ডায়েরিটা আছে, আপনাদের ডায়েরি থেকেও কিন্তু রেট বের করা যায়। বিমা অঙ্ক 10 লাখ, বয়স কত? 30, মেয়াদ কত? 15। এইটা অনুযায়ী আমি ডায়েরি থেকে রেটটা নিচ্ছি 80 টাকা 50 পয়সা। রেট কত? 80 টাকা 50 পয়সা। বিমা অঙ্ক কত? 10 লাখে 1000 কয়টা আছে? 1000 টাকা আছে। 1 লাখে 1000 কয়টা আছে? 100টা। 1 লাখে কয়টা হাজার আছে? 100। আর 10 লাখে কয়টা আছে? 1000টা। তাহলে আমরা 1000 দিয়ে এই রেটটাকে পূরণ করলে বাৎসরিক কিস্তিটা বের হয়ে যাবে। হ্যালো, বলেন তো 80 টাকা 50 পয়সা কোথায় পাইছি? ডায়েরি। আবার বলেন, কোথায় পাইছি? কি অনুযায়ী? বয়স আর মেয়াদ। কি অনুযায়ী? বিমা অঙ্ক কত? 10 লাখে 1000 কয়টা আছে? 1000। কয়টা আছে? 1000। তাহলে আমরা পূরণ করলাম। বাৎসরিক কিস্তি কত? এখন এটা কি 6 মাসে দেওয়া যাবে? যাবে। সূত্রটা কি? 80,500 পূরণ 0.525। বাৎসরিক পূরণ 0.525 সমান সমান যা আসবে সেটা হলো 6 মাসের কিস্তি। কত টাকা 6 মাসে? কত টাকা? আবার 3 মাসে 80,500 পূরণ 0.275 যা আসবে সেটা হলো 3 মাসের কিস্তি। তাহলে 3 মাসের কিস্তিটা কত? কত টাকা? 6 মাসে কত? আর বাৎসরিক কত? যে কোনো একটা প্রক্রিয়া পলিসিটা শুরু করলো, 3 মাস দিল, 22,138 শুরু হয়ে গেল পলিসি। মেয়াদ কত বছর? কত বছর? 15 বছর। এই 15 বছরকে আমরা কয় ভাগে ভাগ করেছি? কথা বলেন, কয় ভাগে? ভাগগুলো কত কত বলেন তো সবাই? 3, 6, কয় ভাগ হয়েছে? আমরা 5 বারে গ্রাহকের টাকা ফেরত দেব। জেনে রাখেন, শুধু 3টা বছর গেলেই আমরা বিমা অঙ্কের 10% টাকা তাকে ফেরত দিয়ে দেব। কত পার্সেন্ট টাকা ফেরত দিয়ে দেব? 10%। কয় বছর গেলে? 3 বছর গেলে। কয় বছর? 3 বছর। 6 বছর গেলে কত দেব? কত পার্সেন্ট? 3% কত হয়? দেখতেছেন, বলতেছেন, আসলে কিসের পার্সেন্ট? অনেকে সেটাই দিতে পারতেছেন।
বিমা অঙ্কের তো ভাই বিমা অঙ্ক কত? তার 15% কত? হ্যালো, আবার বলেন বিমা অঙ্ক কত? 3 বছর পরে কত পার্সেন্ট দেবো? আর 6 বছর পরে, 9 বছর পরে, আর 12 বছর পরে, আর মেয়াদ শেষে সে কি আর কিছু পাবে? আর পাবে না। আচ্ছা, এগুলোকে আপনারা কি বলেন? এগুলোকে কি বলেন? কি বলেন? মাঝখানে যে আমরা টাকা দিই এগুলোকে কি বলে? এসবি। কি বলে? এসবি তে কি হয়? সারভাইভাল বেনিফিট। এগুলো কি বোনাস? এগুলো কি লাভ? লাভ কখন দেব? এই 30% এর সাথে একসাথে সবাই একসাথে এবার উত্তর দেন। সবাই একসাথে। বিমা অঙ্ক কত? সবাই উত্তর দেন না তো? কত? ওকে। পলিসির মেয়াদ কত বছর? মেয়াদকে কয় ভাগে ভাগ করেছি? ভাগ করে কত কত বলেন? 3 বছর পরে কত দিচ্ছি? 6 বছর পরে কত পার্সেন্ট? 9 কত? 12 কত? 15 কত? প্লাস টোটাল প্লাস। ক্লিয়ার? আমার মনে হয় না আর ঘুরার কথা যদি মনটা দিয়ে দেখো। এখন ধরেন গ্রাহক একটা কিস্তি দিয়ে মারা গেল। কয়টা কিস্তি দিয়ে? একটা কিস্তি। একটা। আমরা ওনাকে মৃত্যু দাবি কত দিতে পারি? 10 লক্ষ। বিমা অঙ্ক কত? এক কিস্তি দিয়ে মারা যাক, 2 কিস্তি দিয়ে মারা যাক, বিমা অঙ্কের সমান হচ্ছে তার মৃত্যু দাবি 10 লাখ। ক্লিয়ার? তালি দিতে থাকলে সবাই দেওয়া উচিত। ওনারা একটু হেল্প করেন, তালি দিতে থাকলে সবাই দেবে। তালি দিলে কোনো খরচ তো নাই নাকি? উপকার কি আছে? আছে। উপকার আছে কিনা? আছে, স্যার। আছে, আছে উপকার। আসেন আমরা এবার এডুকেশন প্ল্যানটা একটু দেখবো। এটা দেখে আমরা আজকে ট্রেনিংটা শেষ করতে চাই। কি নাম বলেছি তার? শিক্ষা বীমা। শিক্ষা নিরাপত্তা বীমা। এটা কে করবে? বাবা। কার জন্য? কার জন্য? আসেন মনোযোগ দেন। শেষ করতে আমরা আছি। আমরা প্ল্যানটা দেখিয়ে আজকে শেষ করতে চাই। শিক্ষা নিরাপত্তা বীমা। সবাই আছেন তো আমার সাথে? সব দৃষ্টিকে এইদিকে? Sure? Okay, fine. আসেন। আমি একটা কথা বলি, আমি অনেক কঠিন কন্ট্রোলে রাখি ট্রেনিংটা, বিন্দু মাত্র কোনো ছাড় দেই না। এরপরেও বলি সব মিলাই মাগুরার মানুষ অসাধারণ, সত্যি অসাধারণ। আমি মন থেকেই বলছি, আসলে আপনারা ভদ্র, আপনারা বিনয়ী, আপনারা অনেক সুশৃঙ্খল। নিজেদের জন্য আবার সজোরে তালি হয়েছে। আচ্ছা, এই শিক্ষা বীমাটা 3টা ব্যক্তি সম্পৃক্ত। কয়জন ব্যক্তি সম্পৃক্ত? 3জন। এই পলিসির ওনার বা মালিক হবে বাবা, মাও হইতে পারবে, মা যদি কর্মজীবী হয়, এসএসসি পাস হয়। সবাই কি আছেন আমার সাথে? এই পলিসির বেনিফিশিয়ারি সুবিধাভোগী হবে সন্তান। সুবিধাভোগী কি হবে? সন্তান। আর এই পলিসির নমিনি কি হবে? মা। আসেন, এই পলিসির মেয়াদ কত থেকে কত হবে? এই পলিসিতে বাবার বয়স কত থেকে কত হবে? আর বাচ্চার বয়স 6 মাস থেকে 15 বছর। আরেকটা কথা শুনে রাখেন, বাচ্চার বয়স পলিসি মেয়াদ দুইটা যোগ করলে 30 বছরের ভিতর থাকতে হবে। কত ভিতর থাকতে হবে? গুড। তাহলে আবার উপর থেকে আসেন, একসাথে সবাই উত্তর দেন। এই পলিসির মালিক কে? এই পলিসির বেনিফিশিয়ারি কে? এই পলিসির নমিনি কে? এই পলিসির মেয়াদ কত থেকে কত? কত থেকে কত? এখানে বাবার বয়স কত থেকে কত? বাচ্চার বয়স কত থেকে কত? আর বাচ্চার বয়স আর মেয়াদ যোগ করলে কত ভিতর থাকতে হবে? থ্যাংক ইউ, ভেরি গুড। আরেকটা তালি হয়ে যায়। আমরা একটা বাবার কাছে যাচ্ছি, বাবাটা আমার বয়স। আমার বয়স কত? আমার বয়স জানেন না আপনারা?
কি বলে এরা এগুলা? 25 বছর স্যার, 25, 23 বছর। আসেন, আমার বয়স 30 বছর। কত বছর? ছবিও আছে। হ্যালো, তার একটা বাচ্চা বয়স হচ্ছে 3 বছর। তাকে একটা শিক্ষা বীমা দেব, মেয়াদ হচ্ছে 15 বছর। তারা আবার সবাই বলেন বাবার বয়স কত? 30 বছর। কত বছর? 30 বছর। বাচ্চার বয়স কত? 3 বছর। আর পলিসির মেয়াদ কত বছর? 15 বছর। ওকে ফাইন, আসেন আমরা এটা প্রথমে বীমা অঙ্ক এবং রেটটা বের করব। সাপোজ এই ভদ্রলোকের বীমা অঙ্কটা দিতে যাচ্ছে বাচ্চার জন্য 10 লাখ। কত টাকা? 10 লাখ। আমরা ডায়েরি থেকে রেটটা নিয়েছি বয়স অনুযায়ী, মেয়াদ অনুযায়ী। ডায়েরি আমাকে রেট কত বলেছে? 80 টাকা 50 পয়সা। আগের পলিসিতে ডিরেক্ট 1000 দিয়ে পূরণ দিয়ে দিছি, আগেরটাতে। হ্যালো, কত দিয়ে পূরণ করছি? এখনো করব, তবে আগে একটা কাজ আছে পূরণের, সেটার নাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। শিক্ষা বিমায় এভাবে হাতে হাতে রেট বের করলে অ্যাপসে লাগে না, ওয়েবসাইটে লাগে না, আপনাকে মাইনাস করতে হবে। বাৎসরিক কিস্তি দিলে গ্রাহক ছাড় দিতে হবে 2 টাকা। কয় টাকা? 2 টাকা। 6 মাসে দিলে 1 টাকা। কয় টাকা? 1 টাকা। আর 3 মাসে দিলে 50 পয়সা। সাপোজ গ্রাহক দেবে বাৎসরিক, ছাড় দিলাম 2 টাকা। এটা অন্য পলিসিতে লাগবে না, আবার অ্যাপসে ওয়েবসাইটেও লাগে না, শুধু হাতে হাতে বের করতে লাগে। কয় টাকা মাইনাস করলাম? 2 টাকা। কত হয়েছে? 77.50। পূরণ কেন 1000? এই বীমা অঙ্ক কত? বীমা অঙ্ক কত? তাহলে কত দিয়ে পূরণ করবো? কারণ বীমা অঙ্ক 5 লাখ। তাহলে কত দিয়ে পূরণ করবো? 500। গুড, ফাইন। ওনার বাৎসরিক কিস্তি কত? বলেন সবাই একটু কত? টাকাটা কত বছর দেবে? কত বছর? আসেন, আমরা কামনা করি বাবা ছেলে দুইজনেই 15 বছর সুস্থ সবল থাকুক। হ্যালো, আমরা কি গ্রাহকের মৃত্যু কামনা করি না বেঁচে থাকুক কামনা করি? বেঁচে থাকলে আমাদের লাভ না লস? আপনার কি লাভ? ব্যবসায় টাকা প্রিমিয়ামটা জমা হচ্ছে, কমিশনটা পাচ্ছেন। আমার কি লাভ? আমার মেয়াদ পূর্তি হলে কোম্পানি বিজনেস করবে ওই টাকা দিয়ে, এরপর তাকেও লাভ সহ টাকাটা ফেরত দেবে। ইয়েস অর নো? তাহলে তো আমাকে ভর্তুকি দিতে হবে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আমি চাই আমার গ্রাহক বেঁচে থাকে। ইয়েস অর নো? বাবা ছেলে দুইজনে যদি সুস্থ সবল থেকে মেয়াদ শেষ করে, বীমা অঙ্ক লাভ সহ ফেরত দেব। সাপোজ উদাহরণস্বরূপ বলছি, বীমা অঙ্ক 10 লাখ, মেয়াদ 15 বছর, আমি প্রায় ডাবল লাভ সহ দিতে পারবো। প্রায় কিছু কম হইতে পারে, কিছু বেশি হইতে পারে। তাহলে কখন? মেয়াদ শেষে, প্রায় 20 লাখ। কিন্তু ভাই, সবাই কি বেঁচে থাকে? না। সবাই কি মেয়াদ শেষ করতে পারে? তার আগে বাচ্চাও তো মারা যেতে পারে, পারে কিনা বলেন তো? যদি প্রথম 6 মাসের মধ্যে বাচ্চা মারা যায়, কে মারা যায়? পলিসিটা আর চলবে না, পলিসিটা আমরা বন্ধ করে দেব। তবে বীমা অঙ্কের 25% ক্ষতিপূরণ দেব। বীমা অঙ্ক কত? 10 লাখ। কত টাকা? 10 লাখ। আর 25% কত হয়? 1 বছর পরে যদি বাচ্চা মারা যায়, 1 বছরের মধ্যে কত পার্সেন্ট? আর যদি 2 বছরের মধ্যে মারা যায়, 7.5 লাখ। আর যদি 2 বছর পরে মারা যায়, তাহলে 100%। হ্যালো, মারা গেলে হ্যালো, কে মারা গেলে? সন্তান। তাহলে আবার একসাথে বলেন, 6 মাসের মধ্যে যদি মারা যায়, হ্যালো কত পার্সেন্ট? 1 বছরের মধ্যে মারা গেলে, 2 বছরের মধ্যে মারা গেলে, 2 বছর পরে মারা গেলে, কে মারা গেলে? এবার মূল কাভারেজটা হচ্ছে বাবার। মূল কাভারেজটা কার? পরিষ্কার ভাবে জেনে রাখেন, বাবা যদি একটা কিস্তি দিয়েও মারা যায়, একটা, আরো 14 বছর বাকি আছে, একটা কিস্তি দিয়ে মারা গেল, পরিষ্কার ভাবে জেনে রাখেন পরবর্তী 14 বছরের কিস্তি সম্পূর্ণরূপে মৌকুফ। 1 টাকাও বাচ্চার মাসে দিতে হবে না। পলিসিকে চালাবে। কয়টা কিস্তি দিয়ে মারা গেছে? আর 14টা কে চালাবে? লাভ দেবে কোম্পানি, লাভ দেবে কোম্পানি।
এই 14টা কিস্তি কমপ্লিট। পলিসি 10 লাখ টাকার কিস্তি জমা দিয়েছে কোম্পানি, লাভও দেবে কোম্পানি। পরিষ্কারভাবে জেনে রাখেন, প্রায় 20 লাখ টাকাই আমরা বাচ্চার হাতে তুলে দিতে পারবো। সবাই কি আছেন আমার সাথে? তাহলে টাকাটা আমরা কখন দেব? মেয়াদ শেষে। তাহলে যেহেতু বাবাও মারা গেছে, টাকাও দেবো মেয়াদ শেষে। আপাতত বাচ্চার পড়াশোনা বন্ধ, বাড়িতে বসে থাক। কি সমস্যা? মেয়াদ শেষে টাকা দিলে বা ডিরেক্ট মেডিকেল কলেজে ভর্তি করে দিবে, হবে না? কি করতে হবে? পড়াশোনাটা পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। তাহলে খরচ কে দেবে? কোম্পানি। বাবা নাই, খরচ দেবে কোম্পানি। বিমা অঙ্কের 1%। কত পার্সেন্ট? 10 লাখ। 10 লাখ টাকার 1%, 10,000 টাকা মাসে। বছরে কত? 1,20,000। পরবর্তী 14 বছরে শুনে রাখেন, আমরা পেনশনই দেওয়া লাগবে 16,85,000 টাকা। আবার মেয়াদ শেষে 20 লাখ, 36 লাখ প্লাস। যদিও গ্রাহক কয়টা কিস্তি দিয়ে মারা গেছে? একটা কিস্তি দিয়ে মারা গেছে। আমরা ফেরত দিচ্ছি 36 লাখ। এই চমৎকার পলিসিটার নাম শিক্ষা নিরাপত্তা বীমা। কার কার ভালো লাগছে পলিসিটা? একটু হাত দেখি তো, কার কার ভালো লাগছে? অনেক ভালো লাগছে। সত্যি ভালো লাগছে? আপনার বাচ্চার জন্য পলিসিটা কি দরকার আছে? তাহলে পাশের বাড়ির বাচ্চারাও দিতে পারবে। আমি কি বুঝাইতে পারছি? আপনার বাচ্চার জন্য যেটা ভালো না, সেটা পাশের বাড়ির বাচ্চার জন্য ভালো না। আমি কি বুঝাইতে পারছি কথাটা? যদি মনে করেন আপনার জন্য ভালো, তাহলে আরেকজনের বাচ্চার জন্য দিয়ে। সবাই কি আছেন আমার সাথে? সেই সাথে আমার ট্রেনিং শেষ। আমি কি উঠতে বলছি না? কিছু লোক একটু সবাই একসাথে একটা কথা বলেন, কেউ নড়বেন না, উঠবেন না। আমাদের স্যারেরা আসবে, শুধু কেউ নড়বেন না। একসাথে উত্তর চাই সবার কাছে যাওয়ার মুহূর্তে। আমাদের ট্রেনিংটা কেমন লাগছে? ট্রেনিং কি ভালো লাগছে? সত্যি ভালো লাগছে? তাহলে এই মাসে আমাদের 2টা কন্টেস্ট আছে। কথা বলেন না প্লিজ। আমাদের এই মাসে 2টা কন্টেস্ট আছে। একটা হচ্ছে টি সেট। কত টাকা দিলে পাবো আমরা? 1,20,000। কত টাকা দিলে কি পাবো? টি সেট। হ্যালো, আর 4 লাখ দিলে কি পাবো? কি পাবো? একটা স্পেশাল ট্যাব, যেটা দিয়ে আপনি ওয়েবসাইট সার্চ করতে পারবেন এবং চমৎকার ভাবে পলিসি দেখাইতে পারবেন, ফর্ম ফিল আপ করতে পারবেন, কোনো কাগজ লাগবে না, পলিসি সাবমিটও করে দিতে পারবেন। হ্যালো, তাহলে আমরা কি ভালো কিছু করবো এবার? আমি চাই মাগুরা অফিসে তার রেকর্ড, যে বিজনেসটা, সেই রেকর্ডটা এই মাসে ভাঙবে। পারবে? সত্যি পারবে? একসাথে উত্তর চাই, আমরা কি পারবো? পারবেন। ব্যবসাও ভালো করবেন, ট্যাবও নেবেন, আবার টিসেটও নেবেন। তাহলে আমারে কি দেবেন? ট্রেনিংও ভালো লাগছে। আমার জন্য কিছু আছে? জি, আমার জন্য কি আছে? আমার জন্য তালি ছাড়া আর কিছু নাই। আজকে আমার ট্রেনিং শেষ, আমি থেকে যাব মাগুরা, এবং একদিন একজনের বাড়িতে দাওয়াত খেতে যাবো। রাজি আছেন? কে কে খাওয়াবেন? আরে কি বল, সবাই খাওয়াবেন? সিরিয়াস নেই? আচ্ছা, হাত নামান, হাত নামান। এবার হবে না, সামনের বার চেষ্টা করবো। একসাথে এখন 2টা উত্তর দেবো, সবাই জোরে বিল্ডিংটা কাঁপাই দেবো, হাতটা তুলে দেবো। রেডি কিনা সবাই? মানে একটু সোজা হয়ে বসে থাকো, সোজা হয়ে, সোজা হয়ে। হ্যালো, একসাথে সবাই উত্তর দেবো, জোরে হাতটা তুলে। রেডি তো সবাই? আমরা কি সফল হতে চাই? একটা ভূমিকম্প হয়েছে, আরো জোরে হবে। এই বাচ্চাদের বিল্ডিং সত্যি সত্যি কেঁপে ওঠে। আমরা কি সফল হতে পারবো? ভালো থাকেন, সুস্থ থাকেন, বেঁচে থাকলে আবার দেখা হবে।